হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। এখন আমি কথা বলবো গুলমোহর সিরিজটা নিয়ে, যেটা চরকিতে গত সপ্তাহে মুক্তি পেয়েছে। সিরিজটার পরিচালনায় ছিলেন সাইদ আহমেদ শাওকি, যিনি এর আগে তাকদির এবং কারাগারের মতো সিরিজ আমাদের উপহার দিয়েছেন। এই সিরিজটার গল্পটা এরকম যে শুরুতে আমরা দেখতে পাই যে একটা এলাকার প্রভাবশালী একজন ব্যক্তি মারা গিয়েছেন। জানা যায় মাঠ ভর্তি অনেক মানুষ, কিন্তু জানা যায় নামাজটা যখন শুরু হচ্ছে তখন আস্তে আস্তে সব মানুষ পিছন থেকে মুসল্লিরা চলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে একটা সময় পুরো ফাঁকা হয়ে গেছে। তো এর মাধ্যমে আমরা এই মেসেজটা পেলাম যে ওই মানুষটা হয়তো বেঁচে থাকাকালীন অবস্থায় অনেক কষ্ট দিয়েছেন, অনেক অত্যাচার করেছেন এলাকার মানুষদের উপরে, যার কারণে সবার এ ধরনের প্রতিক্রিয়া। এরপর আমরা দেখতে পাই যে তিনি যে বাড়িটাতে থাকতেন গুলমোহর, সেই বাড়িটা এবং যত সহায় সম্পত্তি তার আছে সেগুলো বন্টন নিয়ে তার সন্তানদের মধ্যে এক ধরনের তর্ক বিতর্ক হচ্ছে। এবং পরবর্তীতে ঘটনা চক্রে আমরা দেখতে পাই যে সে বাড়ির মেজ সন্তান, তার ছোট ছেলে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীতে একটা র্যানসাম নোট আসে। এর দিয়ে একটা রহস্যময়তা তৈরি হয়, একটা ফ্যামিলি ড্রামা চলতে থাকে। সো মোটামুটি 8টা এপিসোড রয়েছে 20 থেকে 22-25 মিনিটের মধ্যেই, এবং পুরো সিরিজের দৈর্ঘ্য মোটামুটি 3 ঘন্টার কিছুটা উপর, হয়তো 10-15 মিনিট হবে। তো এই হচ্ছে সিরিজটা। তো সিরিজটার পজিটিভ দিক যদি আমি বলতে চাই, এই যে গল্পটা বাছাই করা হয়েছে, গল্পটা আমার কাছে মোটামুটি আমাদের দেশি স্ট্যান্ডার্ডে ইউনিকই মনে হয়েছে। যে গতানুগতিক যেসব মার্ডার থ্রিলার হয় ওই টাইপের না, একটু অন্য ধাঁচের একটা গল্প। এখানে দেশভাগের কথা আছে, ফ্যামিলি ড্রামা আছে, প্রতিশোধের গল্প আছে। এই গল্পটা সিরিজ হওয়ার জন্য অবশ্যই উপযোগী একটা গল্প ছিল। এবং এখানে আরেকটা যে বড় ব্যাপার আমার কাছে সবচেয়ে বড় পজিটিভ জিনিস লেগেছে, এখানে কিছু কিছু অভিনয় শিল্পীদের অভিনয় আমার কাছে দুর্দান্ত লেগেছে। যেমন এখানে আমি সবার আগে দুজনের কথা বলবো, মুস্তাফিজুর নূর ইমরান এবং নফেল জিসান। এই দুজনের কাজ আউটস্ট্যান্ডিং লেভেলের লেগেছে। পুরোটা সিরিজে তাদের যতক্ষণ ছিল তারা আসলে তাদের সেরা পারফরমেন্সটা দিয়েছে এবং তাদের দিকে চোখ সরানো যাচ্ছিল না। পার্টিকুলার একটা সিনের কথা আমি মেনশন করতে চাই, যে একটা দৃশ্য থাকে পরিত্যক্ত একটা ট্রেনের মধ্যে, এই দুই ভাইয়ের মধ্যে এক ধরনের কনফ্রন্টেশন হয়। সেখানে এই দুইজন যেভাবে অভিনয় করেছেন, যেরকম পারফরমেন্স ডেলিভার করেছেন, সেইটা আসলে এই সিরিজটার মধ্যে যদি কিছু মেমোরেবল থেকে থাকে তাহলে বলবো আমি এই সিকোয়েন্সটা, যেটা এই দুজন দক্ষ অ্যাক্টরের মাধ্যমেই সম্ভব হয়েছে। সো আমি আসলে খুবই চাইবো যে এই দুজন অ্যাক্টর আরও বেশি লাইমলাইট পাক, যেটা তারা ডিজার্ভ করেন। আরও বড় বড় কাজে তারা সুযোগ পান এবং আরও সেলিব্রেটেড হন তারা, এটা আমি খুব মনে প্রাণে চাই। কিছু কিছু দৃশ্য খুব সুন্দর ছিল, খুব সুন্দর করে করা হয়েছে। যেমন একটা কবুতর ওড়ানোর একটা দৃশ্য ছিল, কবুতরকে ফলো করা, সেই সিনটাও খুব সুন্দর করে দৃশ্যায়িত করা হয়েছে। আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লেগেছে। এবং ছোটদের একটা পয়েন্ট অফ ভিউ ছিল, দুই যমজ ভাই ছিল, তাদের যে একটা পাস্ট ছিল, তাদের উপর একটা অন্যায় অবিচার করা হয়, সেটা তারা তার কাজিনের উপরে সেটার এক ধরনের প্রতিশোধ পরায়ণ হয়ে একটা কাজ করে। ওই জায়গাগুলোও ইন্টারেস্টিং ছিল। এবং সিরিজের ওভারঅল যে কারিগরি দিক, এটা অ্যাভারেজ মানের ছিল। চরকির কাজগুলো যে ধরনের মানের হয়, চরকির অরিজিনাল কাজগুলো সেরকমই হয়েছে। এবং প্রথম 3-4টা এপিসোড কিন্তু আমার কাছে যথেষ্ট এঙ্গেজিং মনে হয়েছে। মনে হচ্ছে যে ভিন্ন কিছু দেখতে যাচ্ছি। পারিবারিক আবহের কথাই ধরুন, এক একটা ক্যারেক্টারের অনেক রহস্যময়তা ছিল, সবাই একটা অতীত আছে, কিছু একটা করেছে, এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছিল। তো যথেষ্ট এঙ্গেজিং লাগছিল যেভাবে সিরিজটা শুরু হয়েছিল, অ্যাটলিস্ট প্রথম অর্ধেক। তো এরপর আসলে নেগেটিভ দিক আসলে এই কথা প্রসঙ্গে যেটা আসে, যে এর পরবর্তী থেকে আসলে যে রহস্যময়তা, যে এঙ্গেজিং একটা ফ্যাক্টর কাজ করছিল, সেসব দিন না ওই জিনিসটা আর বজায় থাকে নাই। খুবই স্লো হয়ে গেছে, খুব প্রেডিক্টেবল হয়ে গেছে। আমি এটা বলছি না যে এই সিরিজটাকে খুব টুইস্টওয়ালা সিরিজ হইতেই হবে, একদম সেই টিপিক্যাল খুব এরকম থ্রিলিং রাইড হইতে হবে সেটা না, কিন্তু চরিত্রগুলোর মধ্যে যে ধরনের পসিবিলিটি দেখানো হচ্ছিল, যে পটেনশিয়াল দেখানো হচ্ছিল, সেটা কিন্তু আলটিমেটলি সেগুলোর কোনো এক্সপোজিশন কিন্তু পরবর্তীতে আমরা পাই নাই। অনেক ব্যাক স্টোরির কথা ইঙ্গিত দেওয়া হচ্ছিল, কিন্তু সেগুলো ওরকম করে প্রপার কোনো ফ্ল্যাশব্যাকে আমাদের ডিটেলিংয়ের সাথে দেখানো হয় নাই। চরিত্রগুলোকে আলাদাভাবে এক্সপ্লেনও করা হয় নাই, তাদের স্পেসও দেওয়া হয় নাই। মূলত 2-1টা ক্যারেক্টারের উপরেই একটু ফোকাস করা হয়েছে। এবং একটা সিরিজ যদি আপনি সিরিজই যদি বানাবেন, সিরিজের যে প্রপার ফরম্যাট সেগুলো যদি আপনি ফলো না করেন, তাহলে সিরিজ বানানোর তো জরুরি না। এটা পুরোপুরি একটা ফিল্মের মতোই হয়েছে। আর আধা ঘন্টা কাটছাট করলে এটা প্রপার একটা ফিল্ম হয়ে যেত, টান উত্তেজনাময় একটা ফিল্ম হয়ে যেত। তো দেখেন, এই যে ক্যারেক্টারগুলো আপনি যদি একটা ইন্টারন্যাশনাল মানের সিরিজের স্ট্যান্ডার্ডে চিন্তা করেন, প্রত্যেকটা ক্যারেক্টার যতটা ইন্টারেস্টিং ওয়েতে তাদের প্রেজেন্ট করা হয়েছে, ইন্ট্রোডিউস করানো হয়েছে, এদের আলাদা ব্যাকস্টোরি দিয়ে কিন্তু এক একটা এপিসোডই বানানো যায়। ইন্তেখাব দিনার, কেন তিনি বাসা থেকে
চলে গিয়ে বিদেশে তিনি পাড়ি জমিয়েছিলেন, সেখানে তার ওয়াইফের সাথে তার সেপারেশন হয়েছে, এই জিনিসগুলো দিয়ে একটা প্রপার এপিসোড হয়ে যায়। সুষমা যে তিনি বাবা মার অমতে একজন হিন্দু ব্যক্তিকে বিয়ে করেছিলেন, এইটা নিয়ে আলাদা একটা প্লট লাইন হইতে পারতো। তারপরে জিসান, তার যে ছোটোবেলায় তার যে ছোটোবেলায় প্রেম ছিল, তার ভাইয়ের ওয়াইফের সাথে প্রেম ছিল না, বন্ধুত্ব ছিল, তারা তিনজন একসাথে একটা বন্ধু ছিলেন, সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, এইটা দিয়ে আলাদা একটা এপিসোড বানানো যেত। খুব অনায়াসেই লম্বা ফরম্যাটের অন্তত 8-10 ঘন্টা দৈর্ঘ্যের একটা সিরিজ কিন্তু এটা হতেই পারতো, কিন্তু সেটাকে শ্রিঙ্ক করে অনেক ডিটেলিং বাদ দিয়ে কোনো মতে শেষ করা হয়েছে। তো চরকির এই ব্যাপারটা অনেক প্রেডিক্টেবল হয়ে গেছে, একটা স্টাইল হয়ে গেছে, যে নির্মাতারা আই গেস যত সুন্দর গল্পই নিয়ে আসুক না কেন, প্রডিউসার লেভেল থেকে হয়তো বলা হয় যে এই পরিমাণ বাজেট পাবা, এই টাইম স্লট পাবা, 3 ঘন্টা 10 মিনিটের মতো একটা টাইম স্লট পাবে, এর মধ্যে যা পারো বানাও, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো নির্মাতা যতই ভালো থাকুক, তাদের ভিশন যতই ভালো থাকুক, প্রোডাকশন হাউস থেকে যদি সেরকম ব্যাকআপ না পায় বা সিস্টেমের মধ্যে যদি এরকমই হয়ে থাকে যে এর চেয়ে বেশি বাজেটও পাবে না, এর চেয়ে বেশি দৈর্ঘ্যও পাবে না, তাহলে তাদের পক্ষে আর কী বা বানানো সম্ভব। আপনারা মানে পাশের দেশের যে সিরিজগুলো দেখেন কত লম্বা ফরম্যাটের, এই কথা অসংখ্যবার বলছি আর বলতে ভাল লাগে না। যাই হোক, তো এটা আসলে সিরিজ হওয়ার মতো যোগ্যতা ছিল প্লট লাইনটার, কিন্তু সেরকম হয় নাই। প্লাস কিছু কিছু অভিনয় শিল্পীদের অভিনয় আসলে আমার কাছে যতটা এক্সপেক্ট করেছিলাম সেরকম পাইনি। যেমন শাশ্বত চট্টোপাধ্যায়, এত গুণী একজন অভিনেতা, তাকে এখানে আনা হলো, এমন আহামরি কোনো ক্যারেক্টার তাকে দেওয়া হয় নাই বা এমন পারফরমেন্সের সুযোগ দেওয়া হয় নাই যেটার জন্য তাকেই দরকার ছিল। এটা অন্য যে কোনো অ্যাক্টরকে দিয়েই করা হতো, তার মতো ক্যালিবারের একজন অ্যাক্টরকে দিয়ে এমন আহামরি খুব মেমোরেবল কোনো পারফরমেন্স এখানে আদায় করা হয় নাই। সারা যাকে মায়ের চরিত্রটা করেছেন, আমি বুঝলাম না, তার মতো ভেটেরান অ্যাক্ট্রেস একদম মনে হলো যে মানে একদম মানে ব্ল্যাঙ্ক, কোনো এক্সপ্রেশনই হচ্ছে না, তাকে দিয়ে ওরকম মানে জোরদার কোনো ডায়লগ দেওয়া হচ্ছে না, কোনো দমদার কোনো এক্সপ্রেশন নাই, একদম ব্ল্যাঙ্ক মনে হলো। আবার যে মুস্তাফিজুর নূর ইমরানের ওয়াইফের চরিত্রে যিনি অভিনয় করেছেন, নামটা খেয়াল নেই, তাকে এই পুরো ইউনিভার্স আমার খুব বেখাপ্পা মনে হলো। তার মুখের যে অ্যাকসেন্ট অতি আধুনিক অ্যাকসেন্ট হয়ে যাচ্ছে, যে মেয়েটা গ্রামেই বড় হয়েছে সেই তুলনায় তার অ্যাকসেন্ট এক্সপ্রেশন প্রপারলি যাচ্ছিল না, মানে এই সেটিংয়ের মধ্যে তিনি খাপ খাচ্ছিলেন না। তো ওভারঅল জিনিসটার মধ্যে যতটুকু পটেনশিয়াল ছিল সেই পটেনশিয়াল এক্সপ্লোর করা হয় নাই, সেটা নির্মাতা করতে পারেন নাই, নাকি এই প্ল্যাটফর্মের মানে রেস্ট্রিকশনের কারণেই হওয়া সম্ভব হবে না, আমি জানি না। কিন্তু আমার মতে আসলে এইভাবেই যদি চলতে থাকে আমাদের ওটিটিগুলোও কিন্তু আসলে গ্রো কখনো করবে না। সিনেমা হলেরও যেমন ব্যবসা, ওই সিজনাল কিছু ব্যবসা হয়, পুরোপুরি গ্রো এখনও করার মতো কোনো সম্ভাবনা দেখি না। এই ওটিটির অবস্থাও তাই। ওটিটিতে যদি আপনি সবসময় এরকম থট প্রভোকিং এর ধরনের স্লো বার্ন জিনিসপত্র, উচ্চমার্গীয় জিনিসপত্রই বারবার আনতে থাকেন, আপনি ম্যাস পিপলের রেসপন্স পাবেন কেমনে? দেখেন, আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, এতগুলো বছরে সাবস্ক্রিপশন যত বাড়ার কথা ছিল বা যত লোকের সাবস্ক্রাইব করার কথা ছিল, এতগুলো সাবস্ক্রিপশন কিন্তু নাই। অনেকেই কিন্তু এইসব কন্টেন্ট খবরই রাখে না, সাবস্ক্রাইব করে দেখা তো বহু দূরের কথা, কারণ ওরকম কোনো মাস অ্যাপিলিং কোনো কন্টেন্টই নাই। আপনি দুনিয়ার যত বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস, হটস্টার, ওগুলো দেখেন, ওসব জায়গায় ওর ধরনের বিকল্প ধারা, স্লো থট প্রভোকিং জিনিসপত্র নিয়মিতই আসে, কিন্তু ওই প্ল্যাটফর্মগুলো গ্রো করে কিন্তু এই ধরনের ম্যাস অ্যাপিলিং কাজগুলো দিয়েই। নেটফ্লিক্সে অনেক ভালো ভালো থট প্রভোকিং শো আছে, কিন্তু নেটফ্লিক্সের গ্রোথটাই কিন্তু হয়েছে স্ট্রেঞ্জার থিংস, মানি হাইস্ট, এই ধরনের সিরিজগুলো দিয়েই কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম উঠে। কিন্তু এই ধরনের কোনো কাজই কিন্তু সারা বছর এরকম পুরো দর্শক মাতানো কাজ কিন্তু একটাও কিন্তু আসে না, সারা বছরেও একটাও আসে না। কেমনি এক্সপেক্ট করবে যে এই প্ল্যাটফর্মগুলো গ্রো করবে বা দর্শক সাবস্ক্রাইব করে রাখবে টাকা দিয়ে, যে আমরা নিত্য নতুন এই ধরনের কন্টেন্ট দেখতে পাবো? তো এটা আসলে হতাশার কথাই বারবার বলতে হয়। দেশি কাজগুলো নিয়ে বলতে গেলে খালি বেশিরভাগ ক্ষেত্রে হতাশাই বলে, বা যেগুলো অ্যাপ্রিসিয়েট করিও সেগুলো আসলে প্রপার সিরিজেও সেরকম হয় না। সো আমি আসলে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেও নাই এই সিরিজটা। তারপরেও শাওকির যেহেতু কাজ, একটু এক্সপেকটেশন তো ছিলই, বাট আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেডই হয়েছি। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, যদি আপনারা দেখে থাকেন আপনারা প্লিজ জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে, বা যে কথাগুলো আমি বললাম এটাকে আপনারা রিলেট করতে পেরেছেন কিনা, প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।